আজকের ক্লাসে আমরা প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রথম টপিক অর্থাৎ হাইড্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আজকের ক্লাসটা করার পরে আমি তোমাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি যে তুমি এক্সামে হাইড্রা থেকে অন্তত একটা সিকিউ কিংবা এমসিকিউ যাই আসুক না কেন তুমি সিকিউর করতে পারবা ইনশাআল্লাহ। তো আমরা যদি হাইড্রার গঠনটা দেখি, হাইড্রার গঠনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, দ্যাট ইজ হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পাদচাক্কি। হাইপোস্টোমটা কি? যেখানে হাইড্রার মুখ ছিদ্রটা অবস্থিত, এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, এটার চূড়ায় হাইড্রার মুখ ছিদ্রটা অবস্থিত, হাইপোস্টোম। দেন দেহকাণ্ডকে আমরা আবার তিনটা অংশে ভাগ করছি, যেটা হচ্ছে কর্ষিকা, মুকুল এবং জননাঙ্গ। কর্ষিকা, কর্ষিকাটা কি? 6 থেকে 10টা থাকে এরা সংখ্যায়, সরু এবং হাইড্রার দেহ অপেক্ষা মোটামুটি লম্বা। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কর্ষিকাগুলো, এটার সাহায্যে হাইড্রার চলন, হাইড্রার আত্মরক্ষা, খাদ্য গ্রহণ করে থাকে। এবং কর্ষিকার পরে আমরা যে অংশটাকে দেখবো সেটা হচ্ছে মুকুল। এই যে মুকুলটাকে তোমরা দেখতে পাচ্ছ, মুকুলটা কি করতেছে? দেখো, হাইড্রা থেকে একটা ছোট অংশ বের হয় যেটাকে আমরা হাইড্রার মুকুল বলি এবং পরবর্তীতে পরিণত মুকুল থেকেই আরেকটা নতুন হাইড্রা তৈরি হয়। মুকুল থেকে আমরা ইম্পর্টেন্ট যেই পড়া, সেটা হচ্ছে আমাদের মুকুলটা কখন সৃষ্টি হয়, দ্যাট ইজ গ্রীষ্মকালে। মুকুল তৈরি হয় গ্রীষ্মকালে। এবং জননাঙ্গ, জননাঙ্গ বলতে আমরা বোঝাচ্ছি আমাদের ডিম্বাশয় এবং শুক্রাশয়, যে দুইটা তৈরি হয় কখন? হেমন্ত এবং শীতকালে। হেমন্ত এবং শীতকালে দেহের উপরের অংশ থেকে আসে শুক্রাশয় এবং নিচের অংশ থেকে আসে ডিম্বাশয়। এটা ছিল আমাদের হাইড্রার ওভারঅল গঠনটা। নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব হাইড্রার প্রস্থচ্ছেদ নিয়ে। হাইড্রার প্রস্থচ্ছেদের ফার্স্টেই আমরা যদি দেখি, হাইড্রার কেন্দ্রে একটা গহ্বর অবস্থিত, যেটাকে আমরা বলতেছি সিলেন্টেরন বা পরিপাক সংবহন গহ্বর কিংবা ব্লাইন্ড গার্ড, ব্লাইন্ড স্যাক, এছাড়া গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এখন এটাকে কেন ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয়? কারণ হাইড্রাতে যে একটা মাত্র মুখ ছিদ্র অবস্থিত, যেটা তোমরা এখানে দেখতে পাইছিলা, মুখ ছিদ্র অবস্থিত। এই মুখ ছিদ্রের মাধ্যমে হাইড্রা একই সাথে খাদ্য গ্রহণ করে এবং বর্জ্য ত্যাগ করে। খাদ্য গ্রহণ এবং বর্জ্য পদার্থ ত্যাগ করে, যেই কারণে আমরা হাইড্রা সিলেন্টেরনকে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলে থাকি। এছাড়া শ্বসন এবং রেচন পদার্থ পরিবাহিত হয় বলে এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বরও বলা হয়। আমাদের সিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক সিলেন্টেরন, তোমরা একটু ভালোভাবে পড়ে রাখবা। সিলেন্টেরনে খাদ্যের বহিঃকোষীয় ও আন্তঃকোষীয় পরিপাক হয়। এছাড়া সিলেন্টেরনের মাধ্যমে শ্বসন ও রেচন পদার্থ পরিবাহিত হয়। আমাদের যে হাইড্রা, হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী। কয়টা স্তর থাকে? দ্বিস্তরী। হাইড্রা দ্বিস্তরী প্রাণী। হাইড্রার একটা স্তরে, হাইড্রার একদম বাহিরের স্তর যেটা, সেটাকে আমরা বলতেছি কি? এপিডার্মিস। হাইড্রার বাহিরের স্তরকে আমরা বলতেছি এপিডার্মিস। হাইড্রার ভেতরে এই যে বাহিরের অংশের কোষগুলো, এটা এপিডার্মিস। হাইড্রার ভেতরের অংশের এই যে কোষগুলো, এটাকে আমরা বলতেছি এন্ডোডার্মিস কিংবা গ্যাস্ট্রোডার্মিসও বলা হয়। এবং এই যে বাহিরের অংশ, যেখানে কোনো রকম কোনো কোষ থাকে না, সেটাকে আমরা বলতেছি মেসোগ্লিয়া, যেটা কি 10⁻⁷ পুরু, ঢালো স্থিতিস্থাপক, বর্ণহীন অকোষীয় প্রোটিন নির্মিত ম্যাট্রিক্স পদার্থ। এছাড়া আমাদের যেই ম্যাসোগ্লিয়া অর্থাৎ ম্যাসোগ্লিয়া বা ম্যাসোলেমিলার যে কাজ, এটা একদম অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এটা কি করে, অ্যাক্টোডার্ম ও এন্ডোডার্মের ভিত্তি ফিল্ম হিসেবে কাজ করে, হাইড্রার অবলম্বন স্তর হিসেবে কাজ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবে যে হাইড্রার অবলম্বন স্তর হিসেবে কাজ করে কে, আমরা কি বলবো? ম্যাসোগ্লিয়া। ঠিক আছে, এছাড়া অন্যান্য কাজগুলো তোমরা স্লাইড থেকে পড়ে নিবে। এই নেক্সট তোমরা আমাদের বইতে হাইড্রার প্রস্থচ্ছেদের উপর একটা ফিগার দেওয়া আছে, ওই ফিগারটাকে যে খুব ভালো মতো তোমরা একবার দেখে নিবা, কেননা প্রস্থচ্ছেদের থেকে আমাদেরকে চিত্র দিয়ে সিকিউ আসে। ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের এপিডার্মিসকে নিয়ে অ্যাট ফার্স্ট বলতে চাই, এপিডার্মিসে আমাদের কোষের সংখ্যা 7। কয়টা? 7টা কোষ আছে এপিডার্মিসে। এবং গ্যাস্ট্রোডার্মিসে কোষের সংখ্যা 5টা। 7টি। এবং আমাদের যে মাঝের স্তর, যেটা অলরেডি তোমাদেরকে আমরা বলে ফেলেছি আমাদের মেসোগ্লিয়ার কথা, মেসোগ্লিয়া কেমন হয়? কোনো কোষ স্তর নয়, অর্থাৎ এটা অকোষীয়। অকোষীয়। ওকে, আচ্ছা। তো
এই যে এপিডার্মিস থেকে গ্যাস্ট্রোডার্মিসে দুইটা কোষ কম আছে, কোন দুইটা কোষ হচ্ছে নাই? আমাদের জনন কোষ এবং হচ্ছে নিডোসাইট, ওইটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে থাকে না। এই জন্য আমরা মনে রাখার জন্য বলি গ্যাস্ট্রোর নিজ কোষ নাই। নি ফর হচ্ছে নিডোসাইট আর জ ফর হচ্ছে জনন কোষ। ওকে, জনন কোষ, এই কোষগুলো হচ্ছে থাকে না। এখন আমাদেরকে যে প্রশ্নগুলো আসে যার মধ্যে আমাদেরকে পেশি আবরণী কোষ এবং ইন্টারস্টিশিয়াল কোষ এই দুইটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হয়, কারণ এই দুইটা আমাদের সিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আবার আগের স্লাইডটাতে ফিরে যাই, আগের স্লাইডে হাইড্রার প্রস্থচ্ছেদের মধ্যে তুমি যদি দেখো, এই যে আমাদের বাহিরের দিকে এই যে কোষগুলো, এই যে কোষগুলোকে তুমি দেখতে পাচ্ছ, এগুলোকে হচ্ছে আমরা কি বলতেছি? পেশি আবরণী কোষ। কি বলবো? পেশি আবরণী কোষ। ওকে, এই যে এই ভিতরে এই যে এই কোষগুলো। আর এই যে কোষগুলোর অভ্যন্তরে, যদিও আমাদের এই ফিগারটা একটু ক্লিয়ার না, এই যে অভ্যন্তরীণ দিকে একটা কোষ থাকে, এই যে ভিতরের দিকে আরেকটা কোষ থাকে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। বাহিরের আবরণটাকে আমরা হচ্ছে কিউটিকল আবরণ বলতেছি। এছাড়া গহ্বর যেটা, সেটা আমরা সিলেন্টেরন আগেই আলোচনা করছি। এই ছিল আমাদের ওভারঅল প্রস্থচ্ছেদের কথা। এছাড়া তোমাদেরকে আমি যদি একটু এপিডার্মিসের কোষগুলো দেখাই, এপিডার্মিস। ওকে, এপিডার্মিসের কোষ নিয়ে আমরা যদি একটু আলোচনা করতে যাই, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের কি পেশি কোষ, অর্থাৎ পেশি আবরণী কোষ। ঠিক আছে, এই যে আবরণটা, এটাকে আমরা বলতেছি কি কিউটিকল, কিউটিকল। ওকে, এন্ড এই যে কোষের অভ্যন্তরে আবার একটা ভিতরে গঠন হয়ে যে কোষগুলো, এগুলোই হচ্ছে তোমার সেই ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল। ঠিক আছে, আমি জাস্ট ইন শর্টে লিখছি ইন্টারস্টিশিয়াল কোষ। এবং এই যে, এই যে কোষ, এটা হচ্ছে কি আমার সংবেদী কোষ, যেটার মাধ্যমে হচ্ছে সকল প্রকারের সংবেদন আমরা গ্রহণ করে থাকি আমাদের হাইড্রা। এবং এই যে, এই যে হচ্ছে আমাদের নিডোসাইট কোষ। আমরা জাস্ট ইন শর্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা বই থেকে বুঝতে পারো যে আপনাদেরকে ঠিক কোন কোন অংশগুলো হচ্ছে পড়তে হবে। আচ্ছা দেখো, এখানে আমরা হচ্ছে পেশি আবরণী কোষের বৈশিষ্ট্য এবং কাজ সম্পর্কে তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করেছি। পেশি আবরণী কোষটা কোথায় থাকে? এপিডার্মিসের অলমোস্ট সমগ্র অংশ জুড়ে থাকে, কারণ আমরা দেখতেছিলাম এরকম করে করে যখন হচ্ছে কোষের গঠনটা হচ্ছিল, অলমোস্ট সমগ্র অংশতেই হচ্ছে আমাদের পেশি আবরণী কোষটা থাকে। ঠিক আছে, মায়োনিম নামক নমনীয় সংকোচন প্রসারণশীল তন্তু বিদ্যমান। এই যে আমরা আলাদা করে বই থেকে তোমাদেরকে পেশি আবরণী কোষের চিত্রটাকে এখানে নিয়ে আসছি। তোমরা দেখো, এই যে তন্তু, এই যে তন্তু, এগুলাকে আমরা বলতেছি কি মায়োনিম। এছাড়া কোনাকাকার কনিকাল আকৃতির বৃহত্তম কোষ, এটার আকৃতিটা তোমরা মাস্ট বি মনে রাখবা। হুম, ওকে, সরি ফর ইন্টারাপশন। দেন আমরা যদি হচ্ছে এটার কাজগুলো পড়ে ফেলবা, এটা কি কি করে? দেহের আবরণ সৃষ্টি করে, পেশির মতো কাজ করে, নেমাটোসিস বহন করে, এছাড়া আরো যা যা কাজ আছে সবকিছু। এবং মাসি এটার এই ফিগারটাকে একটু মনে রাখবা, তোমাকে আঁকা পারতে হবে না, বাট এই যে পেশি আবরণী কোষটা দেখতে এরকম, এটা জানতে হবে। এরপরে আসো, ইন্টারস্টিশিয়াল কোষের আকৃতিটা কেমন? গোলাকার তিনকোনা এবং মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। ওর অবস্থানটা কোথায়? মেসোগ্লিয়া ঘেঁষে থাকে। হাইড্রা দেহের সংরক্ষিত কোষ বা রিজার্ভ সেল বলা হয়। কেন? ওয়াই? কেন বলে? এদের টোটিপোটেন্ট কোষ বলা হয় কেন? আবার সেই প্রশ্নটা আসতেছে, রাইট? আচ্ছা, আসো, আমাদের এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, সে এমন একজন কোষ যে কি করতে পারে দেখো, একই সাথে সে হাইড্রার দেহের অন্যান্য যত কোষ গঠন করা প্রয়োজন হয়, সে প্রয়োজন মতো যে কোনো কোষে পরিণত হতে পারে, প্রয়োজন মতো যে কোনো কোষে পরিণত হইতে পারে, হাইড্রার পুনরুৎপত্তি করতে পারে। এই কারণে হচ্ছে একে হাইড্রার দেহের সংরক্ষিত কোষ বা রিজার্ভ সেল বলা হয়। আর টটিপোটেন্ট যদি আমরা বলি, এই যে টটিপোটেন্ট, এই জিনিসটা কি? টটিপোটেন্ট হচ্ছে, তোমরা প্রয়োজনে হচ্ছে একটু লিখে নিতে পারো, ৪৫ দিন অন্তর, ৪৫ দিন অন্তর হাইড্রার দেহ, হাইড্রার দেহের সকল কোষ প্রতিস্থাপন করতে পারে। হাইড্রার দেহের সকল কোষকে হাইড্রার দেহের কোষ প্রতিস্থাপন করতে পারে। এই জন্য এই যে ক্ষমতাটাকে, সেটাকে হচ্ছে টটিপোটেন্ট বলে। এবং ৪৫ দিন পর পর কে করে? ইন্টারস্টিশিয়াল কোষ।
ঠিক আছে? এছাড়া আমরা যদি বাকি কোষগুলো সম্পর্কে একটু বলি, ফর এক্সাম্পল আমাদের সংবেদী কোষ কি করবে? সংবেদ গ্রহণ করবে। আমাদের স্নায়ু কোষ কি করে? গ্রন্থি কোষ কি করে? গ্রন্থি কোষের কাজ, গ্রন্থি কোষের কাজ অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা পড়ে ফেলো। গ্রন্থি কোষে যেটা বললাম, গ্রন্থি কোষের কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা গ্রন্থি কোষের কাজগুলো কি কি, ও হচ্ছে কি কি করে দেখো। বুদবুদ সৃষ্টি করে, বুদবুদ সৃষ্টি করে। এছাড়া মিউকাস ক্ষরণ করে, মিউকাস ক্ষরণ করে। ঠিক আছে, মিউকাস ক্ষরণ করে। এরপর আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট নিডোসাইট, নিডোসাইট সম্পর্কে আমরা যদি বলি, আমাদের নিডোসাইট কই? পদতল ছাড়া, দেখো একটু, পদতল ছাড়া বহির্ত্বকের সর্বত্র হচ্ছে আমাদের এই নিডোসাইট থাকে। পদতল ছাড়া বহির্ত্বকে সর্বত্র হচ্ছে নিডোসাইট থাকে। নিডোসাইট কি করে? শিকারকে আঁকড়ে ধরার কাজে সাহায্য করে, চলনে সহায়তা করে, আত্মরক্ষায় ব্যবহৃত হয়। ঠিক আছে, এছাড়া কোনো বস্তুকে আঁকড়ে ধরার কাজে হচ্ছে নিডোসাইট ব্যবহার করে থাকে। তারপর দেখো, আমরা যদি একটা আদর্শ নিডোসাইটের গঠন পড়তে যাই, আদর্শ নিডোসাইটের গঠন, নিডোসাইটের গঠনে কয়টা অংশ? আবরণ, নেমাটোসিস্ট। নিডোসাইট কি করে? নেমাটোসিস্ট ধারণ করে। এটা একটা ইম্পর্টেন্ট পড়া, যে নেমাটোসিস্ট ধারণ করে কে? নিডোসাইট। এছাড়া অপারকুলাম, নিডোসিল, পেশিতন্তু ও ল্যাসো। আমরা হচ্ছে এখানে দেখো, তোমাদের একটা নিডোসাইটের ফিগার আছে, তোমাদের বই থেকে আমরা ফিগার গুলাকে এখানে নিয়ে আসছি। আমরা প্রথমেই যদি দেখি এটা আবরণটা কেমন, দ্বিস্তরী ও নিউক্লিয়াস বহন করে। ওকে, মেইনলি ইম্পর্টেন্ট পড়া নেমাটোসিস্ট। নেমাটোসিস্টটা কি? ক্যাপসুলে, নেমাটোসিস্টের যে ক্যাপসুল আমরা দেখতে পাচ্ছি, এই যে নেমাটোসিস্টের ক্যাপসুল, এটার ভিতরে হিপনোটক্সিন থাকে, হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিনটা একটা কি? বিষ, বিষাক্ত, বিষাক্ত, যেটা প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? প্রোটিন এবং ফেনল দ্বারা তৈরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়া। হিপনোটক্সিন কি দ্বারা তৈরি? প্রোটিন এবং ফেনল। এবং এছাড়া এই যে সূত্রকের গোড়াকে ব্যাট বা শ্যাফট বলে, কোন অংশটা? এই যে, এই যে চ্যাপ্টা অংশ, সূত্রকের গোড়ার যে চ্যাপ্টা অংশ, এই যে এখানে থেকে এটাতে ভালো বুঝবা তোমরা, এই যে গোড়ার যে চ্যাপ্টা অংশ, এটাকে আমরা কি বলতেছি? বাট বা শ্যাফট। এছাড়া আমরা পড়ি যে বাটে থাকে বার্ব, বাটে থাকে বার্ব, অর্থাৎ কি? বড় তিনটি কাটা। বার্ব মানে কি? বড় তিনটি কাটা। এই যে বার্ব, বাটে থাকে বার্ব। আচ্ছা, এই যে তিনটি বড় তীক্ষ্ণ কাটার মতো বার্ব আর অসংখ্য ক্ষুদ্র কাটাকে আমরা বলতেছি বার্বিউল। অপারকুলামটা কি? নেমাটোসিস্টের সূত্রক ও ক্যাপসুলের ঢাকনা। এই যে দেখতেছো একটা ঢাকনার মতো অংশ, এটাকে আমরা বলতেছি হচ্ছে অপারকুলাম। এটাকে আমরা কি বলতেছি? অপারকুলাম। এই যে আমাদের কাটার মতো অংশটাকে আমরা বলি নিডোসিল। এই নিডোসিলটা কি করে? ট্রিগারের মতো কাজ করে। নিডোসিল কি করে? ট্রিগারের মতো কাজ করে, এবং ও একটা রূপান্তরিত সিলিয়াম। এরপরে পেশিতন্তু ল্যাসো, ল্যাসো বলতে হচ্ছে আমাদের এই যে পেঁচানোর সূচকটাকে বোঝাচ্ছে। এটা আপনারা হচ্ছে নিডোসাইটের গঠনটাকে ওভারঅল একটু দেখে নিবেন, পড়ে নিবেন। অ্যান্ড মাস্ট বি, আমি যে ইম্পর্টেন্ট লাইন গুলো বলছি ওগুলা মাস্ট, কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমরা যদি পড়বো সেটা হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্ট কত প্রকার? 4 প্রকার। সিনোটিল, ভলভেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। সেই সাথে এগুলো হচ্ছে অন্য নাম, যেটা সিনোটিলের আরেকটা নাম হচ্ছে কি? পেনিট্রেন্ট, পেনিট্রেন্ট। আপনারা হচ্ছে অন্য নামটাও হচ্ছে সাথে করে পড়ে রাখবেন, কারণ আমাদের অন্য নাম দিয়েও হচ্ছে অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায়। পেনিট্রেন্ট। আমাদের ভলভেন্ট যেটা আমরা বলতেছি, ভলভেন্টের আরেকটা নাম হচ্ছে ডেসমোনিম, ডেসমোনিম। ওকে, এই দুইটার অ্যাটলিস্ট অন্য নামটা আপনাদেরকে জানতে হবে। স্টেপটোলিন আর স্টেরিওলিন। আমাদের যে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, ও কি? বৃহত্তম নেমাটোসিস্ট। আমাদের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, নট স্ট্রেপ্টো। স্টেরিওলিন গ্লুটিন্যান্ট হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট।
এছাড়া আমাদের আরো যত প্রশ্ন আসবে, দ্যাট ইজ হিপ্নোটক্সিন ধারণ করে কে? হিপ্নোটক্সিন ধারণ করে কে? স্টিনোটিল। ঠিক আছে। কাঁটাবিহীন নেমাটোসিস্ট কোনটা? বদ্ধ এবং কাঁটাবিহীন, তার চেয়ে বেশি এটা হচ্ছে প্যাঁচানো নেমাটোসিস্ট। প্যাঁচানো, প্যাঁচানো সূত্রক থাকে এখানে। এটা কে? দ্যাট ইজ ভলভেন বা ডেসমোনিম। ঠিক আছে। তোমরা এই যে ফিগার গুলো থেকে একটু ভালোভাবে পড়ে নিবা। স্টিনোটিলে দেখো হিপনোটক্সিন থাকে, আমাদের ভলভেন্টে প্যাঁচানো সূত্রক থাকে, ট্রিপ্টোলিন গ্লুটিনেন্টে কাঁটা যুক্ত। এই যে দেখতেছো সুতাটার মধ্যে কাঁটা যুক্ত আছে। এছাড়া স্টেরিওলিন গ্লুটোনিন কেমন? কাঁটাবিহীন। দেখো একদম সহজ সরল, তোমার আমার মতো। ঠিক আছে। আচ্ছা, কাঁটাবিহীন হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এখন আমরা দেখব হাইড্রার শিকার ধরার কৌশল, অর্থাৎ কি হাইড্রা কিভাবে তার শিকারকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সো যখন শিকার হাইড্রার কোষশিকার নিকটবর্তী হয়, অর্থাৎ ধরো আমরা যদি বলি এই যে আমাদের হাইড্রা, ঠিক আছে, ওর কোষশিকার নিকটে যখন হচ্ছে ওর কোনো একটা শিকার আসে, কোষশিকার খুব নিকটে আসে, তখন এই শিকারের দেহ থেকে, এটাকে আমার শিকার, ঠিক আছে, আমার শিকারের দেহ থেকে একটা পদার্থ ক্ষরিত হয়, যেটা যেটা কি করে, এই যে আমরা পড়ছি, ফাইবার শিকারকে ধরতে কি সাহায্য করে? আমাদের নেমাটোসিস্ট। ঠিক না? মনে আছে নেমাটোসিস্ট নিডোসাইড আমরা একটু আঁকি। ওকে, জাস্ট আমরা হচ্ছে একটু দেখাই। তো কি হয়, শিকারটার থেকে যেই রাসায়নিক পদার্থটা ক্ষরিত হয় সেটার ফলে আমরা পড়ছিলাম আমাদের নিডোসিল যে এখানে থাকে, নিডোসিল ও কি করে? ট্রিগারের মতো কাজ করে। ও ট্রিগারের মতো কাজ করে। ও ট্রিগার হয়ে যায়, ট্রিগার্ড হয়ে যায়। ট্রিগার্ড হয়ে কি করে? ট্রিগার্ড হয়ে কি করে? আমাদের হচ্ছে সিগন্যাল পাঠায় যে হ্যাঁ আমার আশেপাশে কোনো একজন শিকার আছে। তখন নেমাটোসিস প্রাচীরের পানি ভেদ্যতা বেড়ে যায়। কি, আমার যে নেমাটোসিস্টের প্রাচীরের মধ্যে পানি প্রবেশ করতে থাকে, পানি প্রবেশ করতে থাকে। এর ফলে অবশ্যই প্রাচীরের মধ্যে পানি অনেক 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 পানি ভেদ্যতা বেড়ে যাবে। থলির ভিতর পানি প্রবেশ করে অভিস্রবণিক চাপ বাড়ে এবং থলির ভেতর থেকে তখন একটা পদার্থ ক্ষরিত হয় যেটাকে আমরা গামা গ্লুটামেট বলতেছি। অনেকগুলা ক্ষরিত হয়, তার জন্য পলিগামা গ্লুটামেট। কোথায় ক্ষরিত হয়? এই যে থলির ভেতর থেকে পলিগামা গ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়। এবং শিকারটা, এই যে শিকারটা যখন কাছে আস্তে 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 একটা টাইম হয়তো বা হাইড্রার নিডোসিলকে স্পর্শ করে ফেলে, নিডোসাইটের নিডোসিলকে স্পর্শ করে ফেলে, নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, ফলে অপারকুলাম খুলে যায়। অপারকুলাম, অপারকুলামটা কি ছিল? ঢাকনা। মনে আছে? হাইড্রার ঢাকনা, নিডোসিলের ঢাকনা। আমরা বলছি নিডোসাইটের ঢাকনাকে কি বলে? অপারকুলাম। পরবর্তীতে কি হয়, এই যে অপারকুলামটা এখানে থাকে আমরা দেখছিলাম, অপারকুলামটা খুলে যায়, খুলে এবং এই যে ভিতরে যে পেঁচানো সুতাটা ছিল সেটা কি হয়, দ্রুত নেমাটোসিস্টের বের হয়ে যায়। যে ঢাকনাটা, ঢাকনাটা যদি খুলে যায় তখন কি হবে? পানি আরো বেশি এখানে প্রবেশ করতে থাকবে। তখন অপারকুলাম খুলে যায়, নেমাটোসিস্টে আরো পানি প্রবেশ করে এবং হাইড্রোস্ট্যাটিক চাপ বাড়ে। হাইড্রোস্ট্যাটিক চাপ বাড়ে, নেমাটোসিস্টের সূত্রকটা, এই যে ভিতরে পেঁচানো সুতাটা সেটা বাইরে নিক্ষিপ্ত হয়। বাইরে নিক্ষিপ্ত হয়ে কি করে, আমাদের এই যে যে শিকার থাকে শিকারকে হচ্ছে পেঁচিয়ে ওটা ধরে ফেলে। ঠিক আছে। নেমাটোসিস্টের হাইড্রোস্ট্যাটিক চাপ, হাইড্রোস্ট্যাটিক চাপটা কি? যেই চাপ তরল তার নিজের ওজনের জন্য যে চাপটা প্রয়োগ করে। আচ্ছা, নেমাটোসিস্টের সূত্রক তখন বাইরে নিক্ষিপ্ত হয়। এই যে সুতাটা একবার বের হইলো, এই যে সুতাটা একবার বের হইলো, ও কিন্তু পুনরায় আবার নিডোসাইটের মধ্যে ফেরত যেতে পারে না। ঠিক আছে। একবার সেটাকে আবার নিডোসাইটে ফিরিয়ে নেওয়া যায় না। তখন কি হয়, 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে পুনরায় সেটা তৈরি হয়। 48 ঘন্টার মধ্যে পুনরায় আবার সূত্রকটা তৈরি হয়। কে তৈরি করে বলতো? কে তৈরি করে? এই যে নিউক্লিওসাইডটা, সূচকটা আবার তৈরি হচ্ছে, কে তৈরি করে? আমরা পড়ছিলাম ওর একটা রিজার্ভ সেল থাকে, কে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ কি করে? ওকে আবার পুনরায় তৈরি করে, এই সূচকটাকে আবার পুনরায় তৈরি করে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ এবং কতক্ষণের মধ্যে? 40 ঘন্টার মধ্যে। টটিপোটেন্টটা কতক্ষণ ছিল? 45 দিন। 45 দিন কি ছিল? টটিপোটেন্ট। মনে রাখবা এই জিনিসগুলোকে একটু ভালোভাবে মনে রাখবা। পরিপাকের ক্ষেত্রে সেই সাথে আমরা যদি একটু ছোট করে হাইড্রার খাদ্য সম্পর্কে জানি। হাইড্রার খাদ্য,
হাইড্রা তাদেরকেই হচ্ছে খাদ্য হিসেবে গ্রহণ করে যাদের টিস্যুতে গ্লুটাথিয়ন থাকে। কি থাকে? টিস্যুতে গ্লুটাথিয়ন থাকে। গ্লুটাথিয়ন। ঠিক আছে? এছাড়া হাইড্রার প্রধান খাদ্যটা কি? ক্রাস্টাসিয়ান সন্ধিপদী প্রাণী। ক্রাস্টাসিয়ান সন্ধিপদী প্রাণী। আর ক্রাস্টাসিয়াটা কি? সেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডার একটা সাবফাইলাম। ক্রাস্টাসিয়ান। এখন আমরা হাইড্রার একটা 3 স্টার ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ হাইড্রার চলন সম্পর্কে আলোচনা করব। হাইড্রার চলন প্রায় 9 ভাবে সম্পন্ন হয়। সরি, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, একটু লুপিং হবে। হাইড্রাতে কি কি সম্পন্ন হয়? লুপিং বা হামাগুড়ি, জোকাচলন, ফাঁসাচলন। তোমরা অন্য নামগুলো অবশ্যই মাস্ট বি পড়বে। সমারসল্টিং বা ডিগবাজি, গ্লাইডিং, ভাসা, সাঁতার। পেঁচড়ানোটাকে আমরা আরো একটা চলন বলি, দ্যাট ইজ এটার নামও আমাদেরকে বলা হয় হামাগুড়ি চলন। এছাড়া হাঁটা, সংকোচন, প্রসারণ। 9 নাম্বারে আরো একটা রয়েছে, সেটা হচ্ছে ডুবাচলন। ডুবাচলন টোটাল 9টা চলন, যার মধ্যে আমাদের এই লুপিং এবং হচ্ছে সমারসল্টিং ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা যেটাকে লুপিংটা আমাদের কি হয়? গ্লুটিনাল নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিকে আটকে ধরে লম্বা দূরত্ব অতিক্রম করে। কেমন? লম্বা দূরত্ব অতিক্রম করে। সমারসল্টিং দ্রুত ও সাধারণ চলন প্রক্রিয়া। দ্রুত ও সাধারণ, একটা দ্রুত আর একটা হচ্ছে লম্বা। গ্লাইডিংটা কেমন? গ্লাইডিং এর আরেক নাম হচ্ছে অ্যামিবয়েড চলন। এখানে হচ্ছে মসৃণ তলে ধীর গতিতে ধীর গতিতে সামান্য পথ অতিক্রম করে। এরপর ভাষা চলন যদি তোমরা দেখো, সেম পাদচাকতির বহির্ত্বকীয় গ্রন্থিকোষ থেকে এই যে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে কে? আমি এর আগে বলছিলাম গ্রন্থিকোষ। আচ্ছা, সাঁতার এছাড়া হামাগুড়ি সবগুলো হাইড্রার আরোহণ ও অবরোহণ সম্পন্ন করে হচ্ছে কে? হামাগুড়ি চলন বা হ্যাচড়ানো বা ক্রাউলিং। এটা মাস্ট বি পড়বা। এছাড়া আমরা যদি হচ্ছে আমাদের মেইন আলোচনা লুপিং এবং সমারসল্টিং নিয়ে, এই দুইটা সম্পর্কে আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি চলনটা। এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? ধরো এই যে তোমার হাইড্রা গুলা হচ্ছে ওর কর্ষিকা, ও প্রথমে কি করে? ওর কর্ষিকাটাকে নিচের দিকে নামিয়ে দেয়। নিচের দিকে নামানো বলতে কিরকম? এই যে এমন হয়ে যায়, এই হচ্ছে ওর কর্ষিকা পাদচাকতি থেকে, এই হচ্ছে আমার ওভারঅল হাইড্রাটা। কর্ষিকাকে মাটির সাথে আটকে রেখে ও এই যে পাদচাকতির উপর ভর করে পাদচাকতিটাকে একটু সামনের দিকে আগায় নিয়ে আসে। আচ্ছা, তখন ওকে দেখতে কেমন দেখায়? এই যে এই কর্ষিকা, এই হচ্ছে গঠন। দেখো, তখন কর্ষিকা থেকে দূরত্ব দেখো আর এখন দেখো। অর্থাৎ আমাদের এই যে এখান থেকে হচ্ছে এটাকে কি করে? কিছুটা আগায় নিয়ে চলে আসে। আগায় নিয়ে চলে আসে এবং একটা লুপের মতো সৃষ্টি হচ্ছে। লুপ। এবং এই জায়গাতে আইসা করে কি? সে দাঁড়ায় যায়। অর্থাৎ এই যে এখান থেকে আইসা আবার সে হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই যে একটা দূরত্ব সে অতিক্রম করলো, একটা লম্বা দূরত্ব সে অতিক্রম করে ফেললো লুপ তৈরি করার মাধ্যমে, এটাকেই আমরা বলতেছি কি? লুপিং বা হচ্ছে হামাগুড়ি চলন। অর্থাৎ হামাগুড়ি দিয়ে দিয়ে সে হচ্ছে সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট যেটা, আমরা যদি সমারসল্টিং বা ডিগবাজি চলনটা যদি আমরা একবার দেখি, বা ডিগবাজি চলনটাকে আমরা যদি দেখি, এখানে হাইড্রা কি করতেছে? দেখো, সেম কাজটাকে করতেছে, বাট এখানে কি করতেছে? ফার্স্টে এই যে হাইড্রা আমার কর্ষিকা, এখানেও সেম ভাবে ওই আগের মতোই কর্ষিকা গুলাকে কি করতেছে? মাটির সাথে আবদ্ধ করে ফেলতেছে। একটু আগে কেমন ছিল? এখান থেকে আগাচ্ছিল, বাট এবার আর সে এটা করে না। এবার সে কি করে? এই যে আসতেছে, একদম সুন্দর মতো এখান থেকেই দাঁড়ায় যাবে। অর্থাৎ কর্ষিকাকে নিচের দিকে দিয়ে সুন্দর মতো হচ্ছে দাঁড়ায় যাবে। দেখছো? দাঁড়ায় গেছে। অর্থাৎ এখান থেকে দাঁড়ায় গিয়ে এই যে এখানে ছিল, এখন এতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেললো। ঠিক আছে? এই জন্য এটাকে ডিগবাজি বলে। আমরা যদি সিম্পলি তোমরা চিন্তা করো, আমরা যে জায়েদ খানকে বলি, জায়েদ খান আমাদের ডিগবাজি নায়ক। উনি কি করে? ফার্স্টে হাতের উপর ভর করে পাগুলা একবার উপরে দেয়, আবার হচ্ছে পা নিচে নামায়া, আবার হচ্ছে কি করবে? পাটাকে নিচে নামায়, যে পাটাকে আবার নিচে নামায় হাতগুলাকে উপরে উঠায় দিবে। এরকম করতে করতে ডিগবাজি দিয়ে দিয়ে দ্রুত চলে। ঠিক আছে? এটাই ছিল আমাদের সমারসল্টিং বা ডিগবাজি চলন। এবং এখানে যদি তুমি সিম্পলি দেখো, এটার মধ্যে এই যে এখানে একবার লুপ তৈরি হলো, লুপ, আবার যখন পাটাকে নিচের দিকে দিবে আবার একটা লুপ তৈরি হবে,
রাইট? তাহলে সমারসল্টিং এর ক্ষেত্রে লুপ কয়বার? সমারসল্টিং এর ক্ষেত্রে লুপ ২ বার, ২ বার। কিন্তু আমরা যেটাকে লুপিং বলতেছি সেখানে লুপ কয়বার? ১ বার। এই বিষয়গুলাকে একটু মাথায় রাখবা। ঠিক আছে? এবং সমারসল্টিং আর যেই আমাদের হচ্ছে লুপিং বা হচ্ছে হামাগুড়ি চলনের মাঝখানের যে পার্থক্যটা সেটা একটু ভালোভাবে পড়ে রাখবা। আমাদের মেইন পড়াগুলাই অনেকটাই ডান। দেন হচ্ছে আমরা হাইড্রার সমবন্টন যদি দেখি, এটা এমসিকিউ, সিকিউ, এমসিকিউর জন্য এটা মূলত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা এটা একটু পড়ে রাখবা। কোষ ভিত্তিক পেশি আবরণী কোষ কি করে? দেহের আবরণ তৈরি করে। ইন্টারস্টিশিয়াল কোষ কি করতেছে? দেহের যে কোনো অংশ পুনর্গঠন করে। নিউরোসাইট কি করতেছে? আত্মরক্ষা, শিকার ধরা, চলন, সংবেদী কোষ, বিভিন্ন উদ্দীপনা গ্রহণ, স্নায়ু কোষ। এটাও সেম স্বাভাবিক প্রতিবেদন সৃষ্টি করবে, কাজের মধ্যে সমন্বয় সাধন করে। এই যে সকল কোষের কাজের মধ্যে সমন্বয় সাধন করে। গ্রন্থি কোষ কি করে? মিউকাস ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে, পরিপাকে সাহায্য করে। গ্রন্থি কোষ থেকে নির্গত আঠালো রস এই যে উদ্ভূত গঠনের মাধ্যমে ভেসে থাকতে সাহায্য করে। বহিঃকোষীয়, অন্তঃকোষীয় পরিপাক। ওকে, মুখ ছিদ্র এগুলো প্রত্যেকটারই হচ্ছে আপনারা কাজগুলো একটু পড়ে রাখবেন পুরোটা। দেন হাইড্রার মিথ্যুজীবিতা। মিথ্যুজীবিতা জিনিসটাকে আমরা কি বলি? যখন হচ্ছে দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, এছাড়া হচ্ছে একটা উপকৃত হয়, এই ধরনের সহচর্যকে আমরা কি বলতেছি? মিথ্যুজীবিতা। ঠিক আছে? ওকে, কাট, মানে কাট। এরপরে হচ্ছে আমরা হাইড্রার মিথ্যুজীবিতাটা দেখবো। মিথ্যুজীবিতা আমরা অ্যাকচুয়ালি কি, যখন দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, এই ধরনের সহাবস্থানকে আমরা কি বলতেছি? মিথ্যুজীবিতা। যেমন এখানে কিছু উদাহরণ আছে। লিগিউম জাতীয় উদ্ভিদের মূলে বাস করে কে? রাইজোবিয়াম। তাপসী কাঁকড়া, আরসি অ্যানিমন। আর হাইড্রার ক্ষেত্রে কে? আমাদের জুক্লোরেলা। এবং এই যে জুক্লোরেলাকে হাইড্রার কি বলা হয়? লাইফ লং পেইং গেস্ট। হাইড্রা লাইফ লং পেইং গেস্ট, এটা এমসিকিউতে আসবে। হাইড্রা লাইফ লং পেইং গেস্ট কে? জুক্লোরেলা। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে আমরা যে বললাম যে পরস্পর উপকৃত হবে, শৈবালের প্রাপ্ত উপকারগুলো কি? আশ্রয়, সালোক সংশ্লেষণ, খাদ্য উৎপাদন। এছাড়া আমাদের হাইড্রা কি কি উপকার পায়? খাদ্য পায়, শ্বসন, কার্বন ডাই অক্সাইড বর্জ্য নিষ্কাশন, এগুলো তোমরা হচ্ছে পড়ে নিবা। হচ্ছে আমরা তোমাদেরকে হাইড্রা থেকে বিগত বিভিন্ন বছর আসা কোয়েশ্চেন গুলা কিভাবে আসে, কিভাবে আমাদেরকে হচ্ছে অ্যান্সার করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব। আসো আমরা প্রাণীটাকে দেখিয়ে বুঝতেছি। দেখো আমি এখানে অলমোস্ট 4টা কোয়েশ্চেনের সমন্বয় করছি, যেটা বিভিন্ন বোর্ডে আসা কোয়েশ্চেন। অর্থাৎ এই একটা ফিগার দিয়ে হচ্ছে এরকম কয়েক রকমের কোয়েশ্চেন আসছে। প্রথমে আসছে উদ্দীপকের প্রাণীটির যৌন প্রজনন বর্ণনা করো, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম। সুন্দর মতো প্রথম যে কথাগুলো আপু বললাম, আমরা ধাপগুলোর কথা বলবো। আপু যৌন জননে কি আমি এত কিছু লিখবো? না, আমরা কখনো এত কিছু লিখবো না। আমরা ফার্স্টে জাস্ট বলবো যে যৌন জননটা হচ্ছে 3টা ধাপে সম্পন্ন হয়, যার মধ্যে ফার্স্টই হচ্ছে গ্যামেটোজেনেসিস, যেখানে স্পার্মাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু তৈরি প্রক্রিয়া, ওজেনেসিস অর্থাৎ হচ্ছে আমাদের কি ডিম্বাণু তৈরি প্রক্রিয়া। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্পার্মাটিড এবং রূপান্তরিত হয়ে যা শুক্রাণু তৈরি করে। এবং ওজেনেসিসের ক্ষেত্রে সেম কথা, যে ডিম্বাণু তৈরি হয়। এরপরে উভয়ের মধ্যে নিষেক সম্পন্ন হয়, এই যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে না হতে পারলে শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। দেন জাইগোট তৈরি হয়। মরুলার ক্ষেত্রে আমরা কি বলবো? এটা একটা দ্বিকোষীয় দশা। ব্লাস্টোলার ক্ষেত্রে সেম কোষগুলোকে ব্লাস্টোমিয়া, ব্লাস্টোমার এই। দেন গ্যাস্ট্রোলার ক্ষেত্রে গহ্বরকে আর্কনটেরন বলে, 2 স্তর বিশিষ্ট, এবং পরবর্তীতে হাইড্রোলা তৈরি হয়। তবে আমাদেরকে কখনো কখনো এমন বলতে পারে যে পরিস্ফুটনটা ব্যাখ্যা করো, পরিস্ফুটনটা ব্যাখ্যা করো। তখন তোমাদেরকে কিন্তু খুব সুন্দর মতো এই ধাপগুলাকে খুব সুন্দর মতো ব্যাখ্যা করতে হবে। দেন নেক্সট কি বলছে? উদ্দীপকের পি অংশগুলোকে খাদ্য সংরক্ষণের পাশাপাশি চলন কাজে অংশ নেয়। অর্থাৎ এই যে এটা ছিল আমাদের পি অংশ। পি অংশগুলো খাদ্য সংগ্রহের পাশাপাশি চলন কাজে অংশ নেয়। এই অংশটাকে কোষিকা খাদ্য সংগ্রহ করে, চলনে অংশ নেয়। এই সবগুলো কি তুমি বলতে পারবা না? হ্যাঁ, আমরা সুন্দর মতো পারবো। আমাদের কোষিকার সাহায্যে চলনের মধ্যে হচ্ছে আমরা লুপিং আর সমারসল্টিং কে বলবো। লুপিং আর সমারসল্টিং সম্পর্কে বলবো। যা আপু পড়া দিয়ে আসছি লুপিং সমারসল্টিং সম্পর্কে। লুপিংটা কি ছিল বলতো? লুপিংটা ছিল আমাদের লুপ তৈরি করে হাইড্রা কি করে? মন্থর গতি সম্পন্ন, অর্থাৎ একদম ধীর গতির যে চলনটা ওইটা সম্পন্ন করে, মন্থর গতি সম্পন্ন চলন সম্পন্ন করে একটি লুপ তৈরি হয়। মনে আছে তো? একটি লুপ তৈরি হয়। এছাড়া ও কি করে? অর্ধেক দূরত্ব অতিক্রম করে। অর্ধেক যায়, অর্ধেক। এখানে কি করে? তার দৈর্ঘ্যের দ্বিগুণ পরিমাণ যায়, 2টা লুপ তৈরি হয়। ওকে, দেন একইভাবে তোমরা হচ্ছে সমারসল্টিং সম্পর্কে বর্ণনাটা করবা। দেন উদ্দীপক উল্লিখিত প্রাণীটির এপিডার্মিসের কোষের চিহ্নিত চিত্র। এপিডার্মিসের কোষের চিহ্নিত চিত্র আমি আপনাদেরকে এই যে এপিডার্মিসের কোষগুলো আঁকাইছিলাম, দেখছেন? এপিডার্মিসের যে কোষগুলো আমরা একে একে দেখাইছি, এই যে কোষগুলো, এগুলার একটা চিহ্নিত চিত্র এঁকে তুমি হচ্ছে সুন্দর মতো বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে? বাসায় মাস পেয়ে প্র্যাকটিস করবা। ওকে, পরে কি বলছে? উদ্দীপকের প্রাণীটি কিভাবে অন্যান্য মাংসাশী প্রাণীর ন্যায় পরিপাক সম্পন্ন করে? নিজের ভাষায় লেখা আছে। এই বোর্ড 25-এর কোশ্চেন, অর্থাৎ ওর পরিপাক থেকেও সেম সুন্দর মতো কোশ্চেনটা আসছে। তাহলে আমরা যদি একটু পরিপাকটা দেখাইতে যাই, পরিপাকের ক্ষেত্রে তোমরা এই জিনিসটাকে কিভাবে লিখবা? ঠিক আছে? আমরা পরিপাকটা এখানে আছে। এই যে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে, বিক্রিয়াগুলোকে একটু সুন্দর মতো পরিপাটি করে লিখবা। ফর এক্সাম্পল আমরা এভাবে লিখবো যে শর্করা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে।
এনজাইম হিসেবে কাজ করবে অ্যামাইলেজ। অ্যামাইলেজ, ঠিক আছে? এরকম করে হচ্ছে বর্ণনা দিয়ে দিয়ে হচ্ছে লিখবা, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং টিচার হচ্ছে মার্কস দিবে ভালো। এছাড়া আমি যেটা বলছিলাম যে সিলেন্টেরন গহ্বরে ঘটে, সিলেন্টেরন থেকে এনজাইম নিঃসৃত হয়। এছাড়া এখানে অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে হচ্ছে সহায়তাকারী কে? অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে ক্ষণপথ গঠনকারী কোষ। ক্ষণপথ লিখছিলাম না আমরা? ক্ষণপথ গঠনকারী কোষ। এগুলো আবার কোথায় থাকে? এগুলো থাকে হচ্ছে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষে। এই জিনিসগুলোকে মাস্ট বি পড়বা। নেক্সট স্লাইডের মধ্যে দেখেন, এই যে ক, চিত্র ক এর প্রকারভেদ। কার প্রকারভেদ জানতে চাইছে? নেমাটোসিস্টের প্রকারভেদ। উদ্দীপকের ক চিহ্নিত অঙ্গটির বহুবিধ ব্যবহার রয়েছে। তোমরা কি নেমাটোসিস্টের ব্যবহার আমাকে বলতে পারবা? এই যে এটার যে ব্যবহার আছে, এটার ব্যবহারগুলো কি কি আমাদেরকে বলো তো? নরমালি শিকার, শিকার ধরা, চলন, আত্মরক্ষা, ওকে, আত্মরক্ষা, আঁকড়ে ধরা, শিকারকে আঁকড়ে ধরা ছাড়াও এছাড়াও হচ্ছে ধরা কি করে 18 যেটা শিকারকে আঁকড়ে ধরতে সাহায্য করে। এছাড়া আমাদের এটা একটা শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব আছে। গুরুত্ব শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, এটা একটু ভালোমতো পড়বেন যে শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব আছে, ঠিক আছে? আর আমাদের নেমাটোসিস্টের শ্রেণীতাত্ত্বিক গুরুত্ব রয়েছে, কারণ হাইড্রা দেহে নিডোসাইট থাকা, এরা হচ্ছে নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। দেন আমরা যদি নেক্সট যেই ইয়াটা আমাদেরকে দিছে ওইটা একটু দেখি। কি বলছে? অচিত্রের গঠন বর্ণনা করো। এই যে ফিগার দেখছো কি আগে কোথাও? আমরা যখন হচ্ছে পেশি আবরণী কোষ পড়াইছিলাম, পেশি আবরণী কোষ, তখন এই ফিগারটা দেখছিলা তোমরা। তাহলে এখন পেশি আবরণী কোষের গঠন বলতে বলছে, বলতে পারবো না? পেশি আবরণী কোষের গঠন আমরা গঠনের মধ্যে কি লিখবো? আকার আকৃতি। আকার বলছিলাম, আকার দেখতে কিরকম ছিল? কোণাকার বা নাশপাতি আকৃতির। তারপর কোন কোন অঙ্গাণু থাকে? কোষের অঙ্গাণু, কোন কোন অঙ্গাণু থাকে এগুলা বলবা। যেমন একটা নিউক্লিয়াস থাকে, অনেকগুলো গহ্বর থাকে, এছাড়া হচ্ছে আদর্শ প্রাণী কোষের সব অঙ্গাণু থাকে। এছাড়া এটার কাজগুলো বলতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, কিউ চিহ্নিত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। আমি তোমাদেরকে বলছিলাম যে এই যে এটা কার কার ফিগার? হাইড্রার প্রস্থচ্ছেদ। হাইড্রার প্রস্থচ্ছেদ মনে আছে? বলছিলাম হাইড্রার প্রস্থচ্ছেদ থেকে এভাবে প্রশ্ন আসে যে আপনাদেরকে হচ্ছে সুন্দর মতো দিয়ে বলবে এই অংশের কাজ, ওই অংশের কাজ। এই যে কিউ চিহ্নিত অংশটা আমরা দেখেই বুঝতেছি এটা কাকে নির্দেশ করতেছে? সিলেন্টেরন। কাকে নির্দেশ করতেছে? সিলেন্টেরন, কারণ গহ্বর। আমরা জানি হাইড্রার কেন্দ্রীয় গহ্বরকে সিলেন্টেরন বলে, তাহলে সিলেন্টেরনের তাৎপর্যটা হচ্ছে তোমার কাছে জানতে চাইছে, ঠিক আছে? এখন বলেন সিলেন্টেরনের তাৎপর্য কি আপনারা পারবেন? সিলেন্টেরনের তাৎপর্য তো আমরা কি বলতে পারি? দ্বিস্তরী প্রাণীর মধ্যবর্তী ফাঁকা গহ্বর, এটার মধ্যে হচ্ছে ফ্লাজিলীয় কোষের ক্রিয়ায় সিলেন্টেরনই কিন্তু কোনটা অন্তঃকোষীয় পরিপাক নাকি বহিঃকোষীয় পরিপাক? বহিঃকোষীয় পরিপাক ঘটে। এখানে ফ্লাজিলীয় কোষের ক্রিয়ায় খাদ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, এটার মধ্যে কোনো অঙ্গ থাকে না, এটার হচ্ছে বিভিন্ন খাদ্য বর্জ্য পদার্থে পূর্ণ থাকে, পরিপাক এবং সংবহনে অংশ নেয়। এই সব জিনিসগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করবো, ঠিক আছে? সিলেন্টেরনের তাৎপর্যের মধ্যে। এছাড়া আরেকটা হিপ্নোটো রক্ষার জন্য হিপ্নোটক্সিন পূর্ণ বিশেষ ধরনের কোষ, এটার বিশেষ ধরনের কোষ হচ্ছে নিডোসাইট। এটার বিশেষ ধরনের কোষটাকে নিডোসাইট। নিডোসাইটের গঠনে আমরা 5টা অংশ পড়ছিলাম, মনে আছে? 5টা অংশ পড়ছি। এই যে আমার এই নিডোসাইটের গঠনের এই যে সুন্দর মতো যেটা আছে, এটা পুরোটাকে তুমি লিখে দাও, একদম ফুল মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? ফুল মার্কস পেয়ে যাবেন, কোনো সন্দেহ নাই এটাতে। আচ্ছা, এরপরেটা আরো কিছু প্রশ্ন। দেখেন এখানে পুনরুৎপত্তি ও প্রজননে এদের উদ্দীপকের বিশেষ কোষ কিভাবে সাহায্য করে? এই যে কোষটা, দ্বিস্তরী কোষ যা টিস্যুতন্ত্র, এই যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে থাকে, ওরা কি করে? পুনরুৎপত্তি ও প্রজননে সাহায্য করে। এই যে কোষটা কে? ইন্টারস্টিশিয়াল কোষ, রিজার্ভ সেল, মনে আছে? ইন্টারস্টিশিয়াল রিজার্ভ সেল, যার টটিপোটেন্ট ক্ষমতা আছে, তার সম্পর্কে জানতে চাইছে। কিভাবে সাহায্য করে সেটা বলে দিবা। প্রথম বাক্যের বিশেষ কোষটি আছে, দংশক কোষ বিদ্যমান, প্রাণীটি পদতলে মুক্ত করে দ্রুত গতিতে লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে। কোষটি সূত্রক নিক্ষেপের কৌশল, পুরো কোশ্চেনটা আসে না, এটা সূত্রক সূত্রক নিক্ষেপের কৌশল, সেটা আমরা পড়ে ফেলছি, ডান। দ্বিস্তরী মাংসাশী প্রাণী দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে জীব দুটির পারস্পরিক সহাবস্থান বর্ণনা করতে বলছে, অর্থাৎ কি? মিথজীবিতা। মিথজীবিতা তাও সেম আমরা পড়ে ফেলছি, পড়া ডান না? এটা আসছে কোথায় দেখো, চিটাগং বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে একই সাথে। এরপরে দ্বিস্তরী প্রাণীর গ্যামেট ছাড়া গ্রীষ্মকালে এক ধরনের তৈরি হয়। গ্যামেট ছাড়া তার মানে কি? অযৌন জনন। গ্যামেট ছাড়া বিশেষ ধরনের জনন সম্পন্ন করে, তার মানে হচ্ছে অযৌন জননে এবং কোনটা? মুকুল সৃষ্টি, অযৌন জননের মুকুল সৃষ্টি, ঠিক আছে? এরপরে লম্বা ও স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য, লম্বা এবং অল্প দূরত্ব, তার মানে কাকে? এই লুপিং আর সমারসল্টিং। সমারসল্টিং, ঠিক আছে? এই দুইটা সম্পর্কে আলোচনা অলরেডি আমরা করে ফেলছি। মাংসাশী প্রাণী যা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, অপর একটি বাস করে। উদ্দীপক উল্লেখিত চলন প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করতে বলছে। সেম এই যেগুলাই পড়া আমরা চিত্র সহ ফিগার সহ দেখছিলাম, সবটা আমরা পড়বো, ঠিক আছে? এই ছিল আমাদের ওভারঅল আলোচনা হাইড্রার উপরে। আশা করি আমাদের আলোচনাটা তোমাদেরকে কিছুটা না শুধু অনেকটাই সাহায্য করতে পারবে। মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং প্রত্যেকটা স্লাইড হচ্ছে খাতায় নোটের মতো করে করে ফেলবে, যাতে হাইড্রা থেকে তোমার আর কোনো কনফিউশন কোনো কিছু না থাকে। এছাড়াও তোমরা আমাকে জানাতে পারো নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাচ্ছ, কিংবা ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, যেহেতু আমার প্রথম অনলাইন ক্লাস তোমাদের সঙ্গে। আর অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবা।
লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাস্ট, ঠিক আছে? আপুকে জানাবা কেমন লাগলো। আল্লাহ হাফেজ। পাশে পড়াশোনা করো। বেস্ট অফ লাক ফর এভরিওয়ান।